তাড়াহুড়ো করে কোনো জিনিসের সঠিক আস্বাদন পাওয়া যায় না। আমার ঠাকুমার মুখে শুনেছি, ধীরে রাধে সুস্থে খায়, জুড়ালে তার আস্বাদ পায়। তার মানে কোনো জিনিস, কোনো কিছু রান্না করতে গেলে ধীরে সুস্থে কেটে বেটে গুছিয়ে নিয়ে রান্না করতে হবে। মনটা রান্নার দিকে দিতে হবে। তারপরে সেটা রান্না করে নামিয়ে সেটা গরম গরম পরিবেশন না করে একটু ঠান্ডা হলে তারপরে পরিবেশন করলে সেই জিনিসের আসল স্বাদটা কিন্তু পাওয়া যায়। তা আমাদের ওয়াইটিতে একজন আছে অতি দ্রুতগতি সম্পন্ন মানে এক্সপ্রেস, অতি দ্রুতগতি সম্পন্ন এক্সপ্রেস। সে কিন্তু জায়গায় জায়গায় দ্রুতগতিতে চলে, সুপারফাস্ট, আর জায়গায় জায়গায় একদম কি হয়, আমাদের এখানে সব থেকে লেটের ট্রেন বলা হতো গেদে লোকাল, কিন্তু গেদে লোকাল এখন ইলেকট্রিক হয়ে গেছে। তা যখন ওই গেদে লোকাল কয়লায় চলতো তখন আমরা বলতাম গেদে মানে একদম নেদে নেদে চলে। যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমি তো অনেক আছি ভালো। আজকে দিনটা সত্যি একটা কেমন যেন দিন, মেঘলা একটু, তারপরে একটুখানি রোদ উঠছে, আবার এদিকে হাওয়া হচ্ছে, কিন্তু ঠান্ডা ওয়েদার। কালকে রাতে কোথা দিয়ে এত ঝড় বৃষ্টি হয়েছে আমি কিছু টের পাইনি। সেই রানাঘাট থেকে সোমনাথদের বাড়ি থেকে আসার পরে স্নান করে সন্ধ্যা দিয়ে সেই যে শুয়েছি, রাত 12টায় উঠেছি। উঠে ব্লগ ভিডিওটা এডিট করে আবার ঘুমিয়েছি। ঘুমিয়ে আজকে একদম সকাল 9টায় উঠেছি। সকালে আমার কোনো কন্ট্রোভার্সি ভিডিও যায়নি, কারণ শরীরকে কষ্ট দিয়ে আমি ভিডিও করতে রাজি না। শরীর পারবে, যতটা পারবে আমি ততটা লোড নেব। যাই হোক, তোমরা আমার মহোৎসবের যে ভিডিওটা সোমনাথদের বাড়িতে খুব সুন্দর দেখেছো সবাই। আমি ভাবছিলাম যে এই ভিডিওটা কি তোমরা এতটা ভালো করে দেখবে আমি ভাবতে পারিনি। সত্যি আমি পুরো অনুষ্ঠানটা মোটামুটি ক্যাপচার করেছি। ওখানে না বলেছি কথা, না বলেছি কোনো কন্ট্রোভার্সি কথা, না বলেছি নিজেকে নিয়ে কোনো কথা, শুধু ভগবানের যে সংকীর্তন সেটা দেখিয়েছি। সেটা তোমরা এতটা অ্যাপ্রিসিয়েট করেছো না, আমি সত্যি সত্যি আপ্লুত। মানুষের মনে এখনও ভক্তি চলে যায়নি, এখনও মানুষ ভগবানকে বিশ্বাস করে, শ্রদ্ধা করে, ভগবানের সেবা দেওয়া নেওয়া দেখতে ভালোবাসে। আর কালকে যে সত্যি মহাপ্রসাদটা কি পরিমাণে সঠিক ইউটিলাইজ হয়েছে আমি আজকে বুঝতে পারছি যে সব ঈশ্বরের কৃপা। কালকে যখন ওই মালসাটা নিয়ে আমি বাড়ি আসছিলাম না, আমি ভয় পাচ্ছিলাম যে এতটা প্রসাদ আমি কি করব। গিয়ে আমার পাশের বাড়িতে গিয়ে আমার এক কাকিমার দায়িত্বে দিলাম, তিনি ওই প্রসাদটাকে ভালো করে মাখিয়ে একদম সবাই একেবারে ধন্য ধন্য করে খেয়েছে। আর তাদের একটাই কথা, মহাপ্রভুর ভোগ প্রসাদ সত্যি সত্যি নিজে নিজে চলে এসেছে আমাদের বাড়িতে তোমার মাধ্যমে। এটা আমাদের অনেক দিনের পুণ্য। যাই হোক, খুব ভালো অনুষ্ঠান হয়েছে। আমিও নিজেকে ধন্য মনে করছি ওই অনুষ্ঠানে যোগদানের জন্য। এবার বলি যে আমরা সবাই জানি মন্দিরা কিন্তু যাই করুক মিথ্যা কথা বলে না। ও যেটা বলে সেটা সত্যি বলে, যেটা করে বুকের দম নিয়ে বলে। এত বড় একটা কাজ করেছে, অন্যায় কাজ, সেখানেও কিন্তু কোনো মিথ্যা কথা বলেনি। আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে সে এখন সংসার করছে, তার সংসার করাটা মহা দায় হয়ে গেছে। কিছু কথা ভুলবশত সে শেয়ার করে ফেলেছিল একজনকে, এমন একজনকে শেয়ার করেছিল যে কথা কিনে কথা বেচে, তার দোকানে কথা কেনা বেচা পাওয়া যায়। অথচ দেখো তার প্রিয় বোন তার হবু শ্বশুরের মানে 2 নম্বর শ্বশুরের দোকানে বসে লাড্ডু বেচতে বেচতে লাড্ডু খেয়ে শেষ করে দিচ্ছে, সেদিকে কিন্তু তার খবর নেই। যাই হোক, তাও সকালে যে ভিডিওটা করলো, মন্দিরাকে 2 দিন সময় দিয়েছিল, এই 2 দিনের মধ্যে তুই সবটা ক্লিয়ার কর, নইলে আমি করবো। মন্দিরা তো তার কমেন্টে বলেই দিয়েছে, তুই সময় দেওয়ার কে? মন্দিরাকে তুই কিনে রেখেছিস নাকি তুই হাইফাই কোনো ডন যে তুই মন্দিরাকে সময় দিচ্ছিস? তুই মন্দিরাকে সময় দেওয়ার কে? আর তুই বললি তুই লিগাল নোটিশ পাসনি, তাহলে ওই হলুদ খামটা দেখিয়ে তোর ভিউয়ার্সদের তুই মিথ্যে কেন বলেছিলি? আজকে মন্দিরাকে বলছিস সে মিথ্যেবাদী, সে ভিউয়ার্সদের মিথ্যে কথা বলছে, ভিউয়ার্সদের মানে কনফিউজ করে দিচ্ছে। মিথ্যেবাদী কে প্রমাণিত হলো? প্রতি পদে প্রমাণিত হচ্ছে তুই মিথ্যেবাদী। তুই যে হলুদ খামটা দেখিয়ে অ্যাকচুয়ালি তোর ভিউ কমে গেছে, তো তোর মাথা ঠিক রাখতে পারছিস না। দেখ, চিন্তা করিস না, এখন ইউটিউবে সবারই ভিউ কম, শুধু তোর একার নয়, আমাদের তো নেই, তবু তোর একটু হয়, কারণ তোর নর্দমা থেকে বেরোনো নোংরা কথাগুলো সবারই ভালো লাগে, সবার না, কিছু কিছু দর্শক যারা নোংরা ঘাটতে ভালোবাসে। যাই হোক,
তুই তাহলে তোর ভিউয়ার্সদের কেন মিথ্যা কথা বললি? ওই খামটা নিয়ে ভেবেছিলি 20-40-50 হাজার কামাবি, হয়নি, তাই না? দেখ, তুই একই ঘটনা, একটা মিথ্যে ঘটনা, একটা সত্যি ঘটনাকে মিথ্যে বলে একটা ভিডিও করলি, আবার মন্দিরা তোর ভিডিওর পরপরই কমিউনিটি পোস্ট দিল, ও পেতে থাকে, এবং তোর বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নিয়েছে তার কপি কিন্তু সে কমিউনিটিতে শেয়ার করেছে। বন্ধুরা, তোমরাও একবার দেখে নাও। এই যে রানাঘাট কোর্টে ও যে কেস করেছে তার কপি এখানে, তার বেশি ভেতরে আরও অনেক লেখা আছে, সবটা দেয়নি, কারণ কখনোই আসামি পক্ষকে বাদী পক্ষ সবটা আগে থেকে জানাবে না। যেদিন তার হাতে পৌঁছবে সে নিজেই সবটা জানতে পারবে তার বিরুদ্ধে কী কী এলিগেশন আনা হয়েছে। এবার কথা হচ্ছে, মন্দিরা আর তোর মধ্যে যে সম্পর্কটা ছিল, তৈরি হয়েছিল, এখানে আমি তোদের দুজনের জন্যই সম্পর্কটা তৈরি হয়েছে, দুজনেরই স্বার্থ ছিল। একা তোর স্বার্থ সেটাও বলবো না, একা মন্দিরের স্বার্থ সেটাও বলবো না। তা মন্দিরা তখন কুল কিনারাহীন একটা অসহায় শয়তানের ভূমিকায় অভিনয় করছিল। অভিনয় না, তখন তার ভেতরে যে শয়তান ভর করছিল, সে কিন্তু শুধু একটা আশ্রয় খুঁজে বেড়াচ্ছিল যে তার এই পাপ কাজে, তার এই অন্যায় কাজে কে সাপোর্ট করবে। তাকে কেউ সাপোর্ট করছিল না। তাকে যারা যারা টুকরো টুকরো সাপোর্ট করছিল, সেই সাপোর্টে তার কাজ হচ্ছিল না। সে তখন কিন্তু তোকে সাপোর্টিং হিসাবে পেয়েছিল, এবং তুই নিজেই ধরা দিয়েছিলি তাকে। তুই নিজেই ওর সাপোর্টার হয়ে ওর কাছে পৌঁছেছিলি। সে আমরা সবাই জানি যে তুই এখন মনে করতে পারছিস না তুই আগে ফোন করেছিলি কি ও আগে ফোন করেছিল, এগুলো তুই মনে করতে পারছিস না, কিন্তু মনে রেখেছিস ওর যে কথাগুলো, যেগুলো বললে তোর রেভিনিউটা আসবে, লোকের কাছে তুই মন্দিরাকে আরও বেশি ছোট করতে পারবি, সেই কথাগুলো কিন্তু তুই ঠিক মনে রেখে রেখে বলছিস। অথচ কে আগে ফোন করেছিলি বলতে পারছিস না। গেল সে কথা। মন্দিরা তোর উপরে অনেক নির্ভরশীল হয়ে গেছিল, কারণ জানিস তো, তুই এমন একটা মানুষ যে ওকে এমন আশ্বস্ত করেছিলি যে তোকে অন্ধের মতো বিশ্বাস করেছিল, ভেবেছিল পৃথিবীতে এছাড়া আমার বিশ্বাসযোগ্য জায়গা আর কোথাও নেই। কারণ প্রথম দিনই তুই নোংরামি টের পেয়েছিলি, প্রথম ক্ষণেই কিন্তু তুই নোংরামি টের পেয়েছিলি। অথচ ওখান থেকে আসার পরে তুই বলেছিলি যে না, তার জীবনে পরকীয়া বলে কিছু নেই, সে তার স্বামীর কাছ থেকে অত্যাচারিত হয়ে ঘর ছেড়েছে। কারণ যখন তোর কাছের মানুষগুলো তোকে জিজ্ঞেস করেছিল যে পরকীয়ার কোনো গল্প আছে নাকি, তুই পুরো অস্বীকার করেছিলি যে পরকীয়ার কোনো গল্প নেই। কিন্তু দেখ, মন্দিরা কিন্তু তোর কাছে সব সত্যি কথাগুলো বলেছে। জীবনে প্রথম ভুল মন্দিরার জীবনে ভুলকে জায়গা দেওয়ার, আর মন্দিরার জীবনে ঐতিহাসিক ভুল তোর মতো একটা মানুষকে বিশ্বাস করে সে তোর উপরে নির্ভর করেছিল। মন্দিরাকে দিয়ে অনেক ফায়দা তুলতে চেয়েছিলি, বাড়িতে ডেকেছিলি, তাও সোমনাথের সঙ্গে নয়। আজকে আমরা যদি মন্দিরাকে নিমন্ত্রণ করি, কাকে নিয়ে আসতে বলবো? তার স্বামীকে নিয়ে, তার সন্তানকে নিয়ে? না, তুই কি বলেছিলি? তুই বলেছিলি তোর প্রেমিককে নিয়ে, তোর পরকীয়ারত প্রেমিককে নিয়ে তুই আমার বাড়িতে আসিস বলেছিলি। তুই যখন দিল্লি যাবি তখন তাদের অফার করেছিলি দিল্লিতে যাওয়ার জন্য, কিন্তু মন্দিরা জায়গায় জায়গায় বিচক্ষণতার পরিচয় দেয়, সে যায়নি। আর আজকে সেই মন্দিরাকে তুই ভালো করে চিনিস, যে মন্দিরা মিথ্যা কথা বলে না, যা বলে সত্যি বলে। তার ব্যাপারে তুই মিথ্যা কথা বলেছিস, কিন্তু সে মিথ্যা কথা বলেনি। যাই হোক, দেখেছিস তো নোটিশটা। এবার এই নোটিশের ওপরে দাঁড়িয়ে তুই আরেকটা ভিডিও করবি তো বটেই। তোর কন্টেন্ট হবে না এই নোটিশটা, এটাকে বলতে পারবে না। কিন্তু দেখ, বারবার মানুষের চোখে কিন্তু তুই খিল্লি হয়ে যাচ্ছিস, আজকে তোর ব্লগ চ্যানেলে তুই কীরকম ভাব দেখাচ্ছিস যেন তুই একেবারে শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়ে আছিস, অথচ কন্ট্রোভার্সি চ্যানেলে এসে তুই বুক বাজিয়ে ভিডিও করে যাচ্ছিস। তোর এই দ্বিচারিতা, এই যে অভিনয়, এটা মানুষ বুঝে গেছে। তোর ব্লগ চ্যানেলটা, আমাদেরও ব্লগ চ্যানেল চলে না, কোনো একটা ধামাকা এলে ভালো চলে, কিন্তু তোর কিন্তু ভালোই চলছিল। কিন্তু তোর এই মিথ্যাচারিতা, এই দ্বিচারিতা, এগুলোর জন্য কিন্তু মানুষ এখন আর তোকে ব্লগ চ্যানেলেও ভালোবাসা দিচ্ছে না। যে ভিউ তোর হতো, এখন বর্তমানে সেটা হচ্ছে না। তুই ইসাবুলের ভুসিটা গরম জলে ওইভাবে ভিজিয়ে খেলি, ওটা কত মারাত্মক ক্ষতিকর জানিস? আগের দিন রাত্রিরে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে পরের দিন ওটাকে, ইসাবমূলটার শরীরকে ঠান্ডা করে, সেটা গরম জলে ভিজিয়ে তৎক্ষণাৎ খেতে নেই। আর তোর তো হচ্ছে আমাশা বললি, তুই আবার ইসাবমূল খেলি কেন? ওটা তো আরও ক্লিয়ার করে। কি জানি কি বুদ্ধি তোর। আর এই যে রসিয়ে কষিয়ে খাচ্ছিস না, এটা তোর দাঁতে বড় তেল লেগেছে। দিল্লিতে গিয়ে পেটের চিকিৎসা করে এসে তোর খাওয়া দাওয়ার প্যাটার্নটি পাল্টে গেছে।
খাওয়া দাওয়ার প্যাটার্নটি পাল্টে গেছে। তা তুই মন্দিরাকে যে মিথ্যেবাদী সাজাতে গেলি, সেই মিথ্যেবাদী তুই নিজে হয়ে গেলি। অপেক্ষা কর, তুই তো নিজেই জানিস কোর্ট কাচারির ব্যাপারটা অত তাড়াহুড়ো করে কিছু হয় না। আর জানি না তোর বিরুদ্ধে কী কী ধারা দিয়েছে, কী করেছে কী না করেছে, যারা কেস করেছে তারা তো কেসের ব্যাপারে বুঝবেই। এটা নিয়ে তো আর বাইরে আলোচনা কেউ করে না, আর আমরা সেটা ইন্টারেস্টও নেই যে সেখানে কি আছে কি না আছে, তাদের ব্যাপার তারা বুঝে নেবে। আমরা যেটুকু দেখব সেটুকু নিয়ে ভিডিও করব, এর বেশি তো আমরা তো গোপন সূত্রে ওপেন সূত্রের খবর নিয়ে ভিডিও করব না। বিশেষ করে কেসের ব্যাপারগুলো যেটা এসে ওপেন ক্যামেরায় মন্দিরা সোমনাথ যেদিন বলবে তার থেকে নিয়ে, এই যে আজকে নোটিশটা ও ওপেন দিয়েছে সেখান থেকে আমরা ব্যবহার করে জানলাম যে না, তুই মিথ্যা, মন্দিরা সত্যি, সে সত্যি তোর বিরুদ্ধে কেস করেছে। ভিডিওতে তুই বললি প্রথমে যে তুই নাকি মন্দিরাকে খুব ভালোবেসেছিলি, খুব ভালোবেসেছিলি। তোর ভালোবাসা আর গৃহস্থের মুরগি পোষা একরকম। কারণ গৃহস্থ একটা মুরগির বাচ্চাকে খাবার দিয়ে জল দিয়ে ম্যাশ খাইয়ে যখন তেলতেলা হয়, তার শরীরে যখন তেল ঝলকে পড়ে তখন তাকে ঘজ করে কেটে খেয়ে নেয়। তুইও তেমনি মন্দিরার ভালোবাসাটাকে সময় মতো ব্যবহার করে নিলি। আজকে তুই যাকে ভালোবেসেছিলি, যাকে বোন ডেকেছিলি, যার অসহায় মানে অত্যাচারিত একটা মেয়ের স্বামীর কাছ থেকে অত্যাচারিত বিতাড়িত একটা মেয়ের মাথা কাঁধে নিয়ে তুই তাকে আশ্রয় দিয়েছিলি, আজকে আবার বলছিস তুই যদি আমার নিজের বোন হতিস তাহলে তোকে আমি এই কাজ করতেই দিতাম না। তাহলে বন্ধুরা, ও এক মুখে কেমন দ্বিচারিতা করে এর আগেও অনেকবার আমি প্রমাণ করে দিয়েছি যে এক মুখে সকালে একরকম বলে, বিকেলে একরকম। আর আজকে একই ভিডিওর মধ্যে প্রমাণ করে দিল যে মন্দিরাকেও কতটা স্বার্থ নিয়ে মিশেছে। শুনো, স্বার্থ চ্যানেলের জন্য সব কি স্বার্থের জন্য হয়? তার মধ্যে কি একটু ইমোশন থাকে না? একটু ইমোশন থাকে না? আজকেও নিজে বলছে তুই যদি আমার নিজের বোন হতিস তোকে এই কাজ করতেই দিতাম না। তাহলে তোকে প্রশ্ন করি, যেদিন রানাঘাটে গিয়ে দেখলি সবটা সত্যি, সবটা নোংরামো, তুই সেদিন ওই স্টেশন থেকে ফিরে এলি না কেন? কেন ফিরে এলি না? সেদিন যদি ফিরে এসে তুই বলতিস যে ওর মধ্যে সত্যি নোংরামি আছে, আমি ওকে এই নোংরামিতে প্রশ্রয় দেব না, তাহলে মানুষ তোকে মাথায় করে নাচতো। আজকে কটা ভিউয়ার্স পেয়েছিস তোর অন্যায়কে হ্যাঁ ভালো করছো, এ করছো, তা করছো এই বলে তোকে তোল্লাই দিয়ে তোকে নোংরা থেকে নোংরার দিকে নিয়ে যাচ্ছে। তুই বুঝতে পারছিস না তারা তোকে অ্যাপ্রিসিয়েট করে তোর কত বড় সর্বনাশ করছে। এর মধ্যেও না অনেক ভিউয়ার্স আছে যারা তোকে সত্যিই ভালোবাসে আর তারা তোকে বারণ করে, কিন্তু তাদের বারণ তুই হাত জোর করে ক্ষমা করো বলে এড়িয়ে চলে যাস। আজকে বলছিস তুই যদি আমার নিজের বোন হতিস তোকে এই কাজ করতে দিতাম না। তাহলে মন্দিরার সঙ্গে দিদি নাটক করেছিলি কেন? তাকে বোন বলে ডেকেছিলি, বলেছিলি আমি তোর পাশে থাকবো সারা জীবন। অথচ তার তোকে শেয়ার করা কিছু ইমোশন কথা সম্পর্ক থাকতেই তুই পাবলিকলি বিক্রি করে দিয়েছিস। যখন বাদুড়িয়ায় ছিল তোর সঙ্গে তো সম্পর্ক খারাপ ছিল না, ভালো ছিল, তখন তুই ওই বাদুড়িয়ার হোটেলের ঘটনাটা তুই পাবলিক কী করে করলি? তুই যখন দায়িত্ব নিয়েছিলি তার নোংরামিটাকে ঢাকবি, নোংরামিটাকে চাপা দিবি, তাহলে কেন সেটা সর্বসমক্ষে ওইভাবে ভিডিওতে না বলা কথাগুলো তুই বাইরে এনেছিলি? তুই চাইছিলি মন্দিরা আরও খারাপ হোক, আরও জঘন্যতম হোক, তাতে ভবিষ্যতে নিয়ে ওকে ব্যবসাটা করতে তোর সুবিধা হয়। এটাই তোর মূল উদ্দেশ্য ছিল। নইলে একটা মানুষ দিন দিন অন্যায় করছে, নোংরাতে ডুবে যাচ্ছে, পাকে ডুবে যাচ্ছে, তাকে টেনে তুলবি না? সে ভালোবাসার মানুষ হলে, সে যদি ভালোবাসার মানুষ হয় তাকে বুঝাবি না? প্রথমে তো আমরা বোঝাবো, যদি বোঝানোতে না মানে তখন তার মুখে থুতু দিয়ে চলে আসবো। এটাই তো স্বাভাবিক, তাই না? এটাই স্বাভাবিক। কিন্তু নোংরা গিয়ে দেখলাম নোংরামি করছে, সেই নোংরার মধ্যে নিজে ঢুকে নোংরাকে চেটে চুটে সাফ করে শুধু কি রেভিনিউ কামানো? এটাই কি মনুষ্যত্বের কাজ? আর তুই তোকে নিরপেক্ষ বলে জাহির করিস। নিরপেক্ষ না, তোকে দেখে লজ্জা পাবে। নিরপেক্ষ বলে যদি কোনো বস্তু বা জিনিস থাকে, কোনো ফিলিংস থাকে, সে তোকে দেখে লজ্জা পাবে। এত নিরপেক্ষ একদম প্রমাণ করে দিলি তুই স্বার্থের জন্য মন্দিরের কাছে গেছিলি, কোনো ইমোশন তোর মধ্যে কাজ করেনি। আর তুই কারোর নয়, কারো হতে পারিস না, কোনোদিন কারো হতে পারবি না, কোনো দিন পারবি না। বুড়ি দালাল বলছিস কেন রে? মন্দিরের নোংরামি ঢাকছি আমি? মন্দিরের নোংরামি ঢাকছি? নোংরামি করেছে, মন খুলে দিল খুলে বলেছি। এখন সে সংসার করছে রে, তাদের দুটোকে সংসার করতে তুই দিবি না, বোঝা গেছে। তুই নোংরা কথা বলে, পুরনো কথাগুলো বলে ঠুকে তুই তাদের বিক্রি করে রেভিনিউ কামিয়েছিস।
তোর কত লাগে রে পয়সা, তো কত খাই রে? এই যে তোকে এনারে গ্যাংরা পয়সা দেয়, তাতে তোর হয় না? শুধু বলিস আমার চাহিদা চাহিদা চাহিদা। কি করবি এত পয়সা দিয়ে? কে খাবে তোর পয়সা? কোন কাজে লাগবে তোর পয়সা? তোর পেছনে কারোর জন্য কিছু রেখে যাওয়ার আছে? রেখে যাওয়ার নেই। ভবিষ্যতে ওই বাড়িটা ভূতের বাড়ি হবে না, ভূতের বাড়ি হবে না। তোর ননদের ছেলে মেয়ে এটাকে আরও ভালো করে তৈরি করে নিয়ে নিজেদের মতো করে নেবে। কারণ আর তো কেউ নেই এই বাড়িটা ভোগ করার, তারা ছাড়া। তাহলে তুই কেন এত মরিয়া হয়েছিস পয়সার জন্য? নিজের বিবেক, নিজের মনুষ্যত্ব, নিজের মান সম্মান সব কিছু বিসর্জন দিচ্ছিস। আজকে তুই কেসকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছিস, কেসকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছিস। জানিস একটা কথা আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। তা তুই কেস খেয়ে খেয়ে এমন হবি যে তোর কেস সম্পর্কে কোনো জ্বালাতাপ থাকবে না, থাকবে না। দাঁড়া, সব শুনানিগুলো শুরু হোক, তখন বুঝবি কত ধানে কত চাল, কত ইনকাম করবি। যার ঘরে কেস ঢোকে না, উকিলকে পয়সা দিতে দিতে শেষ হয়ে যায়। শুধু যে খায় সে না, যে করে এবং যার জন্য করে দুজনেরই খরচ হয়। বুঝতে পারলি? অত লাফাস না। চল এবার তোর কমেন্ট বক্সটা একটু ঘুরে দেখি। তুই যে দ্বিচারিতা করিস আর তুই যে মানুষকে কতটা নিজে নামাতে পারিস, তোর কমেন্ট বক্সেও সেটা বলা আছে। এখানে ফেস নিয়ে একটা কথা বলেছে, আমি সেটা বলতে যাব না। একজন লিখেছে, আরে পাগলি এবার থাম, ম্যান্ডি কমিউনিটি দিয়েছে দেখ, এবার শান্তি তো। ওরকম দিয়েছে যে ম্যান্ডি কমিউনিটি পোস্টটা দেখো আজ করেছে। আসল যে কমেন্টটা আমি পড়ব। মন্দিরে অনেকদিন আগেই তোকে ভুলে গেছে, কিন্তু তুই ওকে ভুলতে পারছিস না, তাই তো কন্টেন্ট টেনে হিসড়ে বারবার ভিডিও করিস। 100 বার ও বারবার বলে না, তুই আমাকে ছেড়ে দে, তুই আমাকে ছেড়ে দে। তোকে কোথায় ধরে রেখেছে? কোথায় ধরে রেখেছে? মন্দিরা তোকে ছাড়া চলবে, কিন্তু তোর মন্দিরা ছাড়া চলবে না। মন্দিরা এমন একটা লক্ষ্মী কন্টেন্ট না, সবার ঘরে পয়সা দিয়েছে, সে শুধু নিজে ইনকাম করেনি। সে নোংরামি করে বলিস না, নোংরামি করে করে পয়সা ইনকাম করেছে। সেই নোংরা পয়সার ভাগ আমরা সবাই নিয়েছি। সেই নোংরাটাকে বিশ্লেষণ করে ওয়াইটির দরবারে বিক্রি করে আমরাও পয়সা নিয়েছি। আমরাও যে খুব মন্দিরার ব্যাপারে নিরপেক্ষ তা কিন্তু নয়, আমরাও সেই তার নোংরামিটাকে বেচে পয়সা নিয়েছি। তুই নিয়েছিস বেশি, তুই দুতরফ নিয়েছিস, তুই দুতরফে নিয়েছিস। একজন লিখেছে, মানে তোর নাম দিয়ে ওটা আমি লিখবো না, দেখো তুমি কিন্তু ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা করছো। দেখলি তুই যে মন্দিরাকে বললি যে তুই বারবার মিথ্যে কথা বলে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা করছিস। মন্দিরা করছে না, ইমোশন নিয়ে খেলা করছিস তুই। তোর ভিউয়ার্স তোকে চোখে আঙুল দিয়ে কানে খোঁচা দিয়ে এখানে দেখিয়ে গেছে। ওর সঙ্গে তোমার কোনো রকম মজা করার জন্য তোমার ভিউয়ার্সদের প্রতি এই বিশ্বাস হারিয়ে ফেলবে। ওর সঙ্গে তোমার কোনো রকম মজা করার জন্য তোমার ভিউয়ার্স তোমার প্রতি এই বিশ্বাস হারিয়ে ফেলবে। 100 বার তুই ওই হলুদ খামটা নিয়ে যে ভিডিও করলি, তুই ভিউয়ার্সদের ঠকালি। ওখানে ভিউয়ার্সদের ঠকালি তুই মিথ্যে কথা বলে। আর আজকে এসে বলছো যে তুমি ওটা মিথ্যে বলেছিলে। আজকে এসে বলছো তুমি মিথ্যে বলেছে। তা এই মিথ্যেটা তোর জীবনে যেদিন সত্যি হয়ে আসবে না, ওই পালে বাঘ পড়েছে সে যেদিন সত্যি বাঘ পড়বে, সেদিন তোকে ঠেকানোর কেউ থাকবে না। প্লিজ নিজের চ্যানেলটার দিকে নজর দাও। একজন লিখেছে, এখন আমি চিন্তা করছি আপনার মাথাটা ঠিক আছে তো? ওর মাথা অনেক আগেই গেছে। কারণ একটা সুস্থ মস্তিষ্কের মানুষ ইউটিউবে ভিডিও করতে গিয়ে একটা গৃহবধূকে চরিত্রহীন প্রমাণ করতে চেষ্টা করে। কণিকার মতো একটা, মানে কি বলবো, নিট অ্যান্ড ক্লিন মেয়ে, তার চরিত্রের কোথাও কোনো কাজকে আমরা ভিডিওতে দেখেছি? তার পুরো পরিবারটাকে ও চরিত্রহীন বানিয়ে দিয়েছে, তার সন্তানের দিকে আঙুল তুলেছে। কোনো স্বাভাবিক সুস্থ মানুষ এটা করতে পারে না। ওর চক্ষু লজ্জা, ওর বিবেক বুদ্ধি, ওর মনুষ্যত্ব কোনোটাই আর সুস্থ নেই, সমস্তটাই এখন অসুস্থ। মানে ওর মাথায় কিরমি উঠেছে। একজন এখানে বলেছে, ও সুম্যাডাম তুমি থামো এবার, ম্যান্ডি তোমাকে বুদ্ধি দিয়ে খেলায়। তোমার এই ভিডিও দেখে ম্যান্ডি ঝাক্কাস করে তোমাকে একটা বান মেরেছে। আর মনে হয় তুমি আপাতত থামো। আর কত নোটিশের বোঝা বইবে, একটা সময় থামা দরকার। সেই সময়টা চলে এসেছে। বি কুল সুম্যাডাম। দেখ, তোকে তোর ভিউয়ার্সরা এত করে বলে, তাও তুই কানে নিস না। সত্যি কথা, একটা সময় এসে না থামতে হয়। তুই শুরু করিস, তোর থামতে জানিস না, যার জন্য চারিদিক থেকে নোটিশ তোর কাছে যায়। ইউটিউবে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তাহলে
এত সমালোচনা করে, সব কিছু করে, কিন্তু তাদের বাড়িতে এত নোটিশ তো যায় না, সবাই মিলে তোকে কেন নোটিশ পাঠাচ্ছে? এটাও তো ভাবার বিষয় না? হ্যাঁ, তুই এবার বলবি তুই ডন, তুই ডন, পেছন দিক দিয়ে ডন, সামনের দিক দিয়ে না। তুই পেছন দিক দিয়ে ফার্স্ট, সামনের দিক দিয়ে না। একটা মানুষ, কিছু মানুষের তো মন জয় করে, প্রত্যেকটা মানুষ তো শত্রু, প্রত্যেকটা মানুষ তো শত্রু। এবার বুঝে নে তুই কতটা নিজেকে কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছিস। খুব সুন্দর একটা কমেন্ট এসছে, আপনি কেন ভুল পথে চিন্তা করেন? ও তো সবসময় ভুল পথে চিন্তা করে, ওর জীবনটাই ভুল, ওর জীবনটাই পুরোপুরি ভুল। ইউটিউবের জার্নিটা ও শুরু করেছিল ভুল পথ দিয়ে, একটা একটা করে যদি ভুল ধরিয়ে না অনেক বড় ভিডিও হয়ে যাবে। এটা আমি করেছি, তবে আবার প্রথম একদিন করবো যে প্রথম থেকে সে এই পর্যন্ত কি কি ভুল করেছে, কি কি মানুষের ক্ষতি করেছে। ওর ক্ষতি পরিমাণটা এত ভারী হয়ে গেছে না, ঈশ্বর আর বইতে পারছে না, বলছে তুই আমার ঘাট থেকে নাম। সবাই, মন্দিরা যখন খারাপ করেছিল সবাই ওর বিরুদ্ধে ছিলেন। অবশ্যই ও যখন নোংরামি করেছে কেউ আমরা ওকে সাপোর্ট করিনি, ধুইয়ে দিয়েছি। আপনি ওর পক্ষে ছিলেন, ঠিক ওই সময় ওর পক্ষে ছিল, কারণ ও তো ওর জীবনটাই ভুল। ও স্রোতের বিপক্ষে চলতে চায়, স্রোতের বিপক্ষে দাঁড় করিয়ে নিজেকে মহান তৈরি করতে চায়। তার জন্য ন্যায় হলো কি অন্যায় হলো, পাপ হলো পুণ্য হলো, ও দেখে না, ওর দরকার টাকার, ওর দেখার দরকার টাকার। মন্দিরে যখন নোংরামি করেছে তাকে চেটে সাদা করে দিয়েছে, আর বলে ও নাকি পা চাটতে পারে না। তখন কি চেটেছিলি মন্দিরা? মন্দিরা যখন অন্যায় কাজগুলো করছিল তখন মন্দিরের পা চাটিসনি, কি চেটেছিলি, কোথায় চেটেছিলি? দারুণ টেস্টি খেতে, তাই না? তারপর মেয়েটা ভুল বুঝে জীবনের মূল স্রোতে ফিরতে চায় আর তার স্বামী শ্বশুরবাড়ি ফিরিয়ে নিতে চায়, তখন তার পাশে দাঁড়ানোটাই কি ভুল? হ্যাঁ, ওর কাছে ভুল। কারণ কেন মন্দিরা ডিভোর্স দিয়ে এসে পরকীয়া করে বেড়াবে, সারা জীবন একটা ছাড়বে একটা ধরবে, তাতে ওর কন্টেন্ট সারা জীবন থাকবে। ও মন্দিরাকে বেঁচে বেঁচে সারা জীবন খেতে, ওর আর কোনো এদিক ওদিক তাকাতে হতো না। সেটা মন্দিরা করেনি, ওর পায়ে জোড়া, ওর মুখে জোড়া লাথি মেরে চলে এসেছে সংসারে। হ্যাঁ, অবশ্য এখানে ভুল যদি মন্দিরার সাথে বেইমানি না করতো এই প্রশ্নটা উঠতো না, কিন্তু করেছে তো, সেটা ভগবান করিয়েছে ওকে দিয়ে। আর তখনও বুঝতে পেরেছে আমার সংসার ছাড়া গতি নেই, সংসারে ফিরে এসেছে। তুই তোকে ভালোবাসতিস, তুই তোর দিদির জায়গা নিয়েছিলি, তখন বুঝলি না আমার বোনটা সংসার করতে যাচ্ছে, যাক আমি তাকে, তখন তো তোর বেশি সাপোর্ট দরকার ছিল। ওর বর তোকে, তোর সাথে মিশতে বারণ করেছিল, তাতে কি হয়েছিল? তো নিজের বোনের শ্বশুরবাড়ি থেকে যদি বলে যে তুমি তোমার দিদির সঙ্গে মিশবা না, আর মিশলে আবার সংসার করতে পারবা না, তুই শুনে কি বলবি? তুই সংসারটা কর, আমার সঙ্গে তো মিশতে হবে না। এটাই তোর করা দরকার ছিল, তুই করিসনি সেটা। কারণ সেটা করতে গেলে একটা মন লাগে, মহান হতে হয়, ত্যাগ করতে হয়। ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু তুই তো মন্দিরাকে ভালোই বাসিসনি, তুই স্বার্থে ব্যবহার করেছিলি, ওই জন্যে তুই এটা মেনে নিতে পারিসনি। তখন আপনি ওর বিপক্ষে কেন বলুন তো? অন্য সবাই তাই করেছে, আমরা সবাই চেয়েছি মন্দিরের সংসার করুক। এই যে এখনো পর্যন্ত মন্দিরার সাপোর্টে কথা বলি, কিন্তু তার ভুলটাকে ভুল ধরেই বলবো। কিন্তু তাই বলে ও সংসার করছে, সংসারটা ভাঙবে এমন কোনো কথা, এমন কোনো কাজ আমরা কেউ করবো না, কেউ করছে না ইউটিউবে। তাহলে ইউটিউবে সবাই আমরা গাধা আর ও একা বুদ্ধিমান। তুই নিজেকে এত বুদ্ধিমান মনে করিস কেন? বুদ্ধির বও নেই তোর কাছে। তোর ভিউয়ার্সরা ভালো কথায় তোকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে তুই কতটা ভুল। আর একটা কমেন্ট এসছে, যে কমেন্টটা করেছে সে বেবদের মতো করেছে, দিদি তোমার এই ভিডিওটা তো বেবাদ হয়ে গেল, বেবদ লোক তাই বেবাদ হয়েছে। ম্যান্ডি তো কমিউনিটি পোস্টে কেস রং দিয়ে দিয়েছে। আর ম্যান্ডি কেমন শেয়ানা দেখো, তুমি যেমনি এই নাটকের বিষয়টা নিয়ে ভিডিও করেছো অমনি কমিউনিটি দিয়েছে, এতদিন তো কই দেয়নি। তুমি বোঝো না কেন দিল? সেই বুদ্ধি তোমার নেই না? তুমিও বেবদ। নইলে মন্দিরাকেও ভিডিওটা করে মিথ্যেবাদী সাজাতে চাইছে, মিথ্যেবাদী, ভিউয়ার্সদের ঠকিয়েছে, ভিউয়ার্সদের মানে ইয়ে করছে, বিভ্রান্তিতে ফেলছে, এই বলে ভিডিওটা করেছে। ভিডিওটা দেখোনি তুমি? না দেখে কমেন্ট করতে এসেছো নাচতে। তাহলে ম্যান্ডিকে মিথ্যে সাজাচ্ছে, মন্দিরাকে মিথ্যে সাজাচ্ছে, তাকে নিয়ে ভুল প্রচার করছে। তাহলে সত্যটা ম্যান্ডি দিয়েছে বলে অনেক ভুল করেছে, তাই না? তুমিও তো বেশ বেবদ না হলে ওখানে গিয়ে তুমি বোঝাও। মন্দিরা চতুর, মন্দিরা বুদ্ধিমতী, মাঝে ওর মাথায় শনি চেপেছিল, সেই শনিতে ধুনো দিয়েছিল এই শনি। যাই হোক, কমেন্ট কর্তাকেও স্যালুট জানাতে হয়। একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, এবার থেকে কি করে আমরা বুঝবো তুমি কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বলছো? ও সবটাই মিথ্যে, ও যেটা বলে সবটাই মিথ্যে, কোনটার মধ্যে কিন্তু কোনো যুক্তি নেই। ও বলে না যে আমি লজিক দিয়ে যুক্তি দিয়ে কথা বলি, ও
ও সবটাই মিথ্যে কথা বলে, ভুয়ো কথা বলে, ভুয়ো খবর দেয়। ওর কাছে সত্যি কোনোটাই না। ও যা বলে সব নিজের ভাবনা চিন্তা থেকে বলে। বলছে না, এখন বলছে না যে আমি সন্দীপের মাকে কোনোদিন নোংরা কথা বলিনি। ও সকালে খায় কি দিয়ে, ও বিকেলে সেটা ভুলে দেয়। আমি বারবার বলি না, ওর ব্রেনের একটু ডিফেক্ট আছে। ও জানে না ও কি বলছে, ও বোঝে না। ওই সেই বলেছিল যীশু খ্রিস্ট, ঈশ্বর তুমি এদের ক্ষমা করে দিও, তুমি এদের ক্ষমা করে দিও, কারণ এরা কি বলছে এরা জানে না, এরা কত পাপ করছে এরা জানে না। তা ও নিজে কি অন্যায় করছে ও নিজেও জানে না। ওর পাপের ঘরা পূর্ণ হওয়ার দিন চলে এসেছে, শুধু অপেক্ষা, শুধু দেখার অপেক্ষা। একজন বলেছে তুমি তো ভিডিও দেখে কন্ট্রোভার্সি করো, তা কোন ভিডিওতে তুমি সন্দীপকে ওর মায়ের সাথে শুতে দেখেছো? তার উত্তরে কি লিখেছে? এই তুমি কোন যুগে পড়ে আছো গো? কেন এই কলিযুগে পড়ে আছে? আরেকজন উত্তর দিয়ে দিচ্ছে এই কলিযুগেই পড়ে আছে। তা যাই হোক, মন্দিরা যে মিথ্যা কথা বলে না তার প্রমাণ আমরা পেয়ে গেছি, এবং তোমরা দেখেও নিয়েছো কমিউনিটি পোস্ট। এরপরে যেদিন সত্যি ও নোটিশ পাবে না, সেদিন আর কাউকে বলবে না যে আমি নোটিশটা পেলাম, দেখে নিও। আর বললেও সেদিন মানুষ পুরো নোটিশটা পড়ে না শোনালে কেউ বিশ্বাস করবে না যে ও নোটিশ পেয়েছে। আসলে দিনের দিন ওর কন্টেন্ট শেষ হয়ে যাচ্ছে। কি করবে? ওই যে বুনুকে নিয়ে ভিডিও করছিল, বুনু তো এখন মুদি দোকানে গিয়ে বসছে, শ্বশুরের মুদি দোকানে গিয়ে দোকানদারি করছে। আরে লোকের প্রমোশন হয়, আর ওর বুনুর তো ডিমোশন হচ্ছে। এসি ঘরে শুতো, গরম ঘরে শুচ্ছে, গাড়ি করে ঘুরতো, এখন টোটো করে ঘুরছে, আর প্রমোশন ভিডিও করেও এখন মুদি দোকানে গিয়ে খদ্দেরকে খুচরো মাল বিক্রি করছে। কিসের লোভে? লাড্ডু খাওয়ার লোভে। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা। টক ডাল খাও, প্রচুর পরিমাণে জল খাও, আর ফল খাও আমার ভিউয়ার্সদের জন্য।